৫৬টি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য-উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। করোনাকালীন বেইজিং অলিম্পিক্সে দারুণ সাড়া ফেলে বিশেষ ডিজাইনে তৈরি করা মাস্ক। বিশেষ করে অলিম্পিক্সে অংশ নেওয়া দেশগুলোর জাতীয় পতাকা খচিত মাস্কগুলো দৃষ্টি আকর্ষণ করে আমন্ত্রিত বিশ্ব নেতাদেরও। অলিম্পিক্সে অংশ নেওয়া আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতীক ও পতাকাও স্থান পায় মাস্কের নকশায়। বিশেষ ডিজাইনে তৈরি করা এসব মাস্কের প্রদর্শনী হয় রাজধানী বেইজিংয়ে। অন্তত ৩০টি দেশের রাষ্ট্রনায়ক, সরকার প্রধান, রাজকীয় পরিবারের সদস্য এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ মাস্কের এই প্রদর্শনী পরিদর্শন করেন। এই প্রদর্শনীতে অতিথিদের সঙ্গে ছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী ফাং লি ইউয়ান। এসব মাস্কের মাধ্যমে চীনাদের অফুরন্ত ভালোবাসার প্রকাশ ঘটেছে বলে মনে করেন অলিম্পিক্সে অংশ নেওয়া অতিথিরা। এদিকে মাস্কের নকশায় জায়গা পায় চীনের অলিম্পিক্সের মূল ভেন্যু, জাতীয় স্টেডিয়াম, বার্ডস নেস্ট সহ নানা স্থাপনা। কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য পূরণে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যাপক জোর দিচ্ছে চীন। চীনের বিভিন্ন অঞ্চলে নেওয়া হচ্ছে সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের নানা প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, বসন্ত উৎসবের পর নতুন গতি পেয়েছে সবগুলো প্রকল্পের কাজ। যতদূর চোখ যায় বিস্তীর্ণ প্রান্তর জুড়ে বায়ুবিদ্যুৎ উৎপাদনের টারবাইন। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে চোখে পড়বে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের এমন সব প্রকল্প। পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের যে জোর প্রচেষ্টা, তারই অংশ এসব প্রকল্প। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চীনের কুনমিংয়েও এমন প্রকল্প হাতে নিয়েছে চীন। স্থাপন করা হয়েছে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। জলবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে সমন্বিত উন্নয়ন ব্যবস্থা দেশের অন্যান্য বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে আরও গতিশীল করতে পারে। বিশেষ করে সৌর বিদ্যুৎ ও জলবিদ্যুতের মাধ্যমে জাতীয় গ্রিডে আরও বেশি বিদ্যুৎ সঞ্চারণ করা সম্ভব হবে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের নিংশিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়বে সৌরবিদ্যুৎ প্রকল্পের এক মহাযজ্ঞ। পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে মরুভূমি, ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে স্থাপন করা হয়েছে সারি সারি এসব সৌর প্যানেল। এসব কাজের সঙ্গে যুক্ত আছেন হাজারো চীনা কর্মী। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্পের কাজ শেষ হলে বিপ্লব ঘটে যাবে চীনের বিদ্যুৎ খাতে। নতুন করে আরও বেশ কিছু বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের বেশিরভাগই বায়ুবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ। এই প্রকল্পগুলোর কাজ ত্বরান্বিত করতে আরও অন্তত ৬২০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে ১১৫ মিলিয়ন কিলোওয়াট নতুন বিদ্যুৎ মূল গ্রিডে যুক্ত হবে। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে চীন বেছে নিয়েছে মরুভূমি অঞ্চলও। বিশেষ করে চীনের বিশাল গোবি মরুভূমি সহ অন্যান্য অনাবাদী ভূমিকে বাছাই করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পুরো মাত্রায় চালু হলে বেইজিং, তিয়ানচিন, হেবেই অঞ্চলের এসব প্রকল্প থেকে বছরে পাওয়া যাবে ৫ বিলিয়ন কিলোওয়াট নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ। সাজিদ রাজু, সিএমজি বাংলা। তীব্র ঠান্ডা ও ঝোড়ো হাওয়া থেকে রক্ষা পেতে পূর্ব চীনের শান্তুং প্রদেশের উপকূলবর্তী এলাকায় নেওয়া হচ্ছে বহুমাত্রিক পদক্ষেপ। বিশেষ করে মাছ ধরা নৌকাগুলোকে তীরে আশ্রয় নেওয়ার জন্য দেওয়া হচ্ছে নানা নির্দেশনা। সব মিলিয়ে উপকূল জুড়ে শক্তিশালী ব্যবস্থাপনা গড়ে তুলছে মেরিটাইম কর্তৃপক্ষ। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। পূর্ব চীনের শান্তুং প্রদেশের উপকূলবর্তী এলাকা আর্থিক নানা কার্যক্রমের কারণে বিখ্যাত এই অঞ্চল। তবে তীব্র ঠান্ডা আর বিরূপ আবহাওয়ার কারণে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হয় চাষি, জেলে সহ নানা পেশার মানুষকে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্রের পানির উচ্চতা ও আবহাওয়ার নানা বিষয় নিয়ে দেওয়া হয় নির্দেশনা। আছে তাৎক্ষণিক সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা। কখনো সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় ২.৫ মিটার পর্যন্ত। তাই যত দ্রুত সম্ভব মাছ ধরা নৌকাগুলোকে বন্দরে ভিড়তে নির্দেশনা দিয়েছে স্থানীয় মেরিটাইম কর্তৃপক্ষ। ৫০০র বেশি মাছ ধরা নৌকা রয়েছে সমুদ্রে। নৌকাগুলো আশ্রয় নিয়েছে বন্দরে। এছাড়াও এখানে রয়েছে মেরিন ফার্ম ও পশুর খামার। সব ধরনের উৎপাদনমুখী কারখানাগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ জায়গায়।
প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় শীত মৌসুমে কমে যায় উপকূলবর্তী এলাকার তাপমাত্রা। কিছু কিছু এলাকায় এখনও তাপমাত্রা রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াসে, আর এর প্রভাব পড়ে মৎস্য খামারেও। চিংতা শহরের একটি গ্রামে 100-এরও বেশি কৃষক 267 হেক্টর জায়গা জুড়ে পুকুরে চাষ করছে সি কিউকাম্বার। তবে ঠান্ডা আবহাওয়ার কারণে কিউকাম্বারগুলো গেল বছরের তুলনায় এবার 1 সপ্তাহ আগেই নিষ্ক্রিয় অবস্থায় চলে গেছে। তীব্র ঠান্ডা প্রতিহত করতে ভালো মানের কাপড় ব্যবহার করেছি আমরা, এবং স্টিম পাইপলাইনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সব মিলিয়ে একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলছি আমরা। সি কিউকাম্বারগুলো যেন আরও বড় হতে পারে, সেজন্য ফিশারি বিভাগের নির্দেশনা মেনে চলছেন কৃষকরা। পুকুরে যোগ করা হচ্ছে পর্যাপ্ত পানি ও অক্সিজেন। হাবিবুর রহমান অফি, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানাও জানা চীনে। চীনা প্রেসিডেন্টের ইতিহাস জ্ঞান ও সাংস্কৃতিক বিনিময়ের অভিজ্ঞতার স্মৃতিচারণ করেছেন দক্ষিণ আমেরিকার দেশ পেরুর এক প্রত্নতাত্ত্বিক। বাছাই করা একটি দল নিয়ে 2016 সালে রাজধানী লিমার নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও স্থাপনা ঘুরে দেখেন চীনা প্রেসিডেন্ট। যোগ দেন সাংস্কৃতিক বিনিময়ের নানা আনুষ্ঠানিকতায়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 2016 সালের নভেম্বরে ল্যাটিন আমেরিকার দেশ পেরু সফর করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাজধানী লিমা সহ বিভিন্ন জায়গার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন তিনি। এ সময় তার এই সফরকে কাছ থেকে পর্যবেক্ষণ করেন পেরুর জাতীয় প্রত্নতত্ত্ব, নৃবিজ্ঞান ও ইতিহাস জাদুঘরের সাবেক পরিচালক ইভান ঘেজি সলিস। প্রেসিডেন্সির উচ্চ পর্যায়ের বোঝাপড়া দেখে আশ্চর্য হয়েছি। যেমন টেরাকোটা যোদ্ধাদের সম্পর্কে তিনি অনেক তথ্য আমাদের জানিয়েছেন। অনেকে জানেনই না যে টেরাকোটা যোদ্ধারা পোড়ামাটি দিয়ে তৈরি আর প্রত্যেকেই আলাদা। তিনি আমাদের বিস্তারিত দেখিয়েছিলেন এবং খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। আমি সম্মানিত বোধ করেছিলাম। সেখানে প্রদর্শন করা হয় পৃথিবীর 8ম আশ্চর্য খ্যাত চীনের বিখ্যাত টেরাকোটা যোদ্ধা। চীন রাজবংশের এই টেরাকোটা যোদ্ধাদের এই দলটিকে রত্নের সঙ্গে তুলনা করে তিনি বলেন, চীন এদেরকে উদারভাবে পেরুর এই প্রদর্শনীতে নিয়ে এসেছিল। তার মূল্যায়ন, টেরাকোটার প্রধান সমাধি এখনও খোঁড়া হয়নি, এটি এখনও আদি রূপেই রয়ে গেছে। এর অর্থ এসব দেশের পূর্বপুরুষরা অনেক শক্তিশালী ছিলেন। প্রত্নতাত্ত্বিক এই আবিষ্কারকে অসাধারণ উল্লেখ করে তিনি বলেন, এসব বৈশ্বিক উত্তরাধিকার। এই সফরে পেরুর প্রতিনিধিদের কাছে প্রতিটি প্রত্নতত্ত্ব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন চীনা প্রেসিডেন্ট। তিনি জানান, তার জ্ঞানের পরিধি দেখে তিনি বিস্মিত হয়েছেন। আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ যে বিশ্বে চীনের প্রেসিডেন্টের মতো নেতা রয়েছেন, যারা অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা এবং সব কিছুই বোঝেন। আসলে ইতিহাস এবং সংস্কৃতি আমাদের টেকসই উন্নয়ন অর্জনের জন্য খুবই দরকার। চীনের মতোই বৈচিত্র্যে ভরপুর দেশ পেরু, আর দেশটির জাদুঘরগুলো সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে বলে সে সময় মত দেন চীনা প্রেসিডেন্ট। সে কথার স্মৃতিচারণ করে ইভান জানান, চীনও আসলে বহু সংস্কৃতি, ভাষা ও লেখার রূপ নিয়ে একটি মহাদেশ। সাংস্কৃতিক বিনিময়ের সমন্বয়ে যৌথভাবে একটি উত্তম ভবিষ্যতের দিকে তাকানোর কথাও বলেন তিনি। সফরের এই সময় দুই দেশের মধ্যে ঘটে সাংস্কৃতিক আদান-প্রদান। পেরুর রাজধানী লিমায় চীনা সাংস্কৃতিক নিদর্শন প্রদর্শনী পরিদর্শন করেন শি জিনপিং। চীন ল্যাটিন আমেরিকার সাংস্কৃতিক বিনিময় বর্ষের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেন চীনা প্রেসিডেন্ট। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ল্যাটিন আমেরিকার মধ্যে
সাংস্কৃতিক বিনিময় বাড়ছে। চীনের মানুষ ল্যাটিন আমেরিকার সাহিত্য, সঙ্গীত এবং নৃত্যকে অনেক পছন্দ করে। চীনের মার্শাল আর্ট, দড়াবাজি এবং পিকিং অপেরা ল্যাটিন আমেরিকায় ব্যাপক জনপ্রিয়। এই সাংস্কৃতিক বিনিময় বর্ষ পারস্পরিক জানাশোনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। পেরুতে চীনা প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধি দলের সফরে অর্জিত হয় অসাধারণ সব অভিজ্ঞতা। এই প্রত্নতাত্ত্বিক জানান তিনি নিজেও অনেক কিছু শিখেছেন। আমার মনে হয়েছিল আমি যেন চীনের ইতিহাস ও বিজ্ঞান একাডেমির কোনো সদস্যের কথা শুনছিলাম। আমার মধ্যে তার যুক্তি ও তথ্যের মান নিয়ে কোনো সন্দেহ তৈরি হয়নি। তাই প্রেসিডেন্ট শি জিনপিংকে আমার কাছে এমন একজন মনে হয়েছে যাকে তার অনন্য সাধারণ প্রতিভা এবং মানবিক গুণের জন্য ইতিহাস নির্বাচন করেছে। একজন বিশ্বনেতার মাঝে এমন গুণ থাকা আসলেই দরকার। তার মতে নানা গুণের কারণে প্রেসিডেন্ট এমন একজনে পরিণত হয়েছেন যা তাকে ইতিহাসে জায়গা করে দিয়েছে। সাজিদ রাজু, সিএমজি বাংলা। চন্দ্রবর্ষ অনুযায়ী এবারের চীনা বর্ষকে বলা হয় বাঘ বর্ষ। নতুন বছরে আরেকটি সুখবর নিয়ে এসেছে চীনের বাঘ প্রজনন ও গবেষণা ইনস্টিটিউট। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের তালিকায় বিপন্ন প্রাণী হিসেবে পরিচিত দক্ষিণ চীনের বিশেষ প্রজাতির বাঘের প্রজনন কার্যক্রম শুরু করেছে তারা। ফলে এই প্রজাতির বাঘের সংখ্যা 50 থেকে বেড়ে হয়েছে 200টি। বিস্তারিত জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ। দক্ষিণ চীনের বিশেষ প্রজাতির বাঘ এগুলো। প্রাকৃতিক পরিবেশ কমতে থাকায় একসময় হারিয়ে যেতে থাকে এই বাঘ। বন্দি অবস্থায় বেঁচে থাকতে অক্ষম এই প্রজাতির বাঘগুলোকে 1996 সালে বিলুপ্তপ্রায় ঘোষণা দেয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার। তবে এবারের চীনা চান্দ্রবর্ষ বা বাঘবর্ষে এদের বিলুপ্তির হাত থেকে বাঁচানোর সুখবর দিয়েছে চীনা কর্তৃপক্ষ। চীনের বাঘ প্রজনন ও গবেষণা কেন্দ্র জানায়, দক্ষিণ চীনের বিপন্নপ্রায় প্রজাতির এই বাঘের সংখ্যা এখন 50 থেকে বেড়ে দাঁড়িয়েছে 200-তে। নতুন বছরটি বাঘ বর্ষ, তাই আমরা পুরো পরিবার সহ ঘুরতে এসেছি বাঘ প্রজনন গবেষণা ইনস্টিটিউটে। এখানে এসে বাঘ দেখতে পেরে এবং তাদের শক্তিমত্তা উপভোগ করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। 看看这个老虎，沾沾这个虎气。 1990 সালে প্রতিষ্ঠিত লংয়ান শহরের মেইহুয়াশান ন্যাশনাল নেচার রিজার্ভে তখন দক্ষিণ চীনা বাঘের সংখ্যা ছিল 50টি। এরপর 1998 সালে সে শহরে বাঘের জন্য তৈরি করা হয় এক বিশেষ সংরক্ষণ এলাকা, যার নাম মেইহুয়াশান ব্রিডিং সেন্টার। অন্যান্য শহরের চিড়িয়াখানা থেকেও আরও 6টি আলাদা প্রজাতির বাঘ এনে যুক্ত করা হয় এই ব্রিডিং সেন্টারে। প্রথম দিকে অন্য প্রজাতির বাঘের সঙ্গে এরা মিশতে খুব ভয় পেত, কিন্তু গবেষকরা তাদের বন্য আচরণ পুনরুদ্ধারের আশা ছেড়ে দেননি। 2017 সালে প্রায় 100 হেক্টর এলাকা জুড়ে লংয়ানে এদের জন্য নির্মাণ করা হয় দক্ষিণ চীন বাঘ প্রশিক্ষণ ঘাঁটি, যেখানে তৈরি হয় একটি কৃত্রিম বন্য পরিবেশ। বাঘের সাথে ছেড়ে দেওয়া হয় 130টি শিকা হরিণ এবং 100টি বন্য শূকর। এখন সে প্রশিক্ষণ ঘাঁটিতে থাকা 39টি বাঘই নির্দিষ্ট অঞ্চলে নিজেরাই নিজেদের মতো করে বসবাস করতে সক্ষম। শিকারের সক্ষমতা বেড়েছে, শারীরিকভাবে হয়েছে আরও শক্তিশালী। অনেকে অর্জন করেছে বাচ্চা প্রসবের সক্ষমতা। প্রজনন গবেষণা কেন্দ্র বলছে, দক্ষিণ চীনা জাতের এই বাঘের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। আফ্রিকার নাগরিক হলেও চীনা চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে রীতিমতো সুনাম অর্জন করেছেন এক চিকিৎসক। 36 বছর আগে প্রথম চীনে এসেছিলেন তিনি। এরপর নিয়েছেন চীনা ঐতিহ্যবাহী চিকিৎসার প্রশিক্ষণ। 1998 সাল থেকে শুরু করেছেন পল্লী অঞ্চলের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ। বিস্তারিত জানাচ্ছেন শান্তা মালিয়া। ডাক্তার দিয়ারা বাওবাসার চীনের সিচুয়ান প্রদেশের ছাংদু শহরে তাকে এক নামে চেনে সবাই। চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে রোগী দেখেন ডাক্তার বাওবাসার। কেবল রোগের চিকিৎসা নয়, গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ দেন চীনা পল্লী চিকিৎসকদেরও।
তার কাছে প্রশিক্ষণ নিয়ে নানা অঞ্চলে ছড়িয়ে পড়েন চীনের ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতির শিক্ষার্থীরা। তিনি জানান, চীন জুড়ে তার আছে ৫,০০০-এর বেশি শিক্ষার্থী। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সচেতন করেন ডাক্তার দিয়ারা। শেখান স্বাস্থ্য বিষয়ক নানা দিক। তবে স্থানীয়দের সঙ্গে যোগাযোগে কোনো সমস্যা হয় না তার। তিনি বেশ ভালো বলতে পারেন চীনা ভাষা। 1984 সালে লেখাপড়া করতে আমি চীনে আসি। গ্র্যাজুয়েশনের পর একজন TCM ডাক্তার হিসেবে কাজ শুরু করি। স্বভাবে কড়া ধাঁচের হলেও শিক্ষার্থীদের কাছেও তুমুল জনপ্রিয় ডাক্তার দিয়ারা। তিনি বেশ কঠিন শিক্ষক, কিন্তু আমরা তাকে ভীষণ পছন্দ করি, কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। জীবনসঙ্গী হিসেবেও বেছে নিয়েছেন চীনা নাগরিককে। এরপর 1998 সালে ইউনান প্রদেশে বসবাস শুরু করেন স্ত্রী ও সন্তানদের নিয়ে। স্ত্রী কন্যা ইউনান প্রদেশের কুনমিং শহরে থাকলেও তার বেশিরভাগ সময় কাটে ছাংদু শহরে ও পল্লী এলাকায়। আর কাজের চাপে খুব বেশি সময় দেওয়া হয় না স্ত্রী ও সন্তানকে। আমি ব্যক্তিগতভাবে আশা করি সে আমাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারে, কিন্তু অধিকাংশ সময়েই কাজের জন্য তাকে তাড়াতাড়ি ফিরে যেতে হয়। ডাক্তার দিয়ারা মনে প্রাণে একজন চিকিৎসক। চিকিৎসা পেশায় অতিবাহিত করছেন জীবনভর। কেবল শারীরিক নয়, বরং মানসিকভাবেও কিভাবে ভালো থাকা যায় তা নিয়েও কাজ করছেন তিনি। অসংখ্য মানুষকে সেবা দেয়া ও শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে জীবদ্দশাতেই মানবতার প্রতীক হয়ে উঠছেন এ চিকিৎসক। শান্তা মারিয়া, CMG বাংলা। দর্শক, এ ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।